সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ মডেল টেস্টে আজকের আয়োজনে থাকছে 20টি গণিত প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সহ মোট 80টি প্রশ্ন। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে। পঙ্ক্তিটি কোন কবির রচনা? এটি হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীনের কবর কবিতা থেকে নেওয়া। আর কবর কবিতাটি 118টি লাইন আছে, যেটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছিল। এটি তাহলে জসীমউদ্দীনের কবিতা। জাহান্নাম হইতে বিদায়, এটি শওকত ওসমানের রচিত এটি হচ্ছে মূলত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না, এটি একটি অনুবাদ নাটক। মুনির চৌধুরীর অন্যান্য যে অনুবাদ নাটকগুলো আছে সেটা হচ্ছে মুখরা রমণী বশীকরণ, তারপরে হচ্ছে রূপার কৌটা। নিচের কোন বানানটি শুদ্ধ? তেজস্ক্রিয়তা বানানটি এখানে যেটি শুদ্ধ এটা হচ্ছে তেজস্ক্রিয়তা। বানানটির মূল যেই বিষয়বস্তু মনে রাখার সেটা হচ্ছে এটা। এখানে শুদ্ধ বানান কোনটি? রৌদ্র করজ্জ্বল। আমরা জানি রৌদ্র বানানটা কিন্তু এটা ঠিক আছে। করজ্জ্বল মূলত মনে রাখার ব্যাপার হচ্ছে জ জ, নিচে হচ্ছে ব ফলা, জ জ ব সংযুক্ত, রৌদ্র করজ্জ্বল। টাকায় টাকা হয়, এখানে মূলত টাকা হচ্ছে জাত অর্থে ব্যবহৃত হয়েছে, মানে টাকা থেকে টাকা হয়। কোনো কিছু যদি একটা থেকে আরেকটা চ্যুতি বিচ্যুতি সেটা হয় তাহলে সেটা কিন্তু অপাদান কারক, আর এখানে সেটি অপাদানের সপ্তমী, কারণ টাকার সাথে অন্তস্থ অ আছে যেটি সপ্তমী বিভক্তি। আজকে নগদ কালকে ধার, এই বাক্যে আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আজকে যেহেতু সময় বোঝানো হচ্ছে তাহলে এটি একটি অধিকরণ কারক। অধিকরণ কারকে সময় অথবা স্থান বোঝানো হয়। অন্যদিকে 8 নম্বর যে প্রশ্নটি, খাসমহল, খাস যে মহল এটি কোন সমাস? খাস যে মহল এটি মূলত হচ্ছে কর্মধারয় সমাস। তেপান্তর, তিন প্রান্তের সমাহার, এটি কোন কারক? কোন সমাসে যদি আপনি দেখেন যে সেখানে সংখ্যা বোঝাচ্ছে তাহলে সেটি অবশ্যই হবে দ্বিগু সমাস। সংখ্যা বোঝালেই সেটি দ্বিগু সমাস। তাহলে তিন প্রান্তের সমাহারকে তেপান্তর বলা হয়, যেটি দ্বিগু সমাস। এবং দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রাধান্য লাভ করে। যা দীপ্তি পাচ্ছে তাকে এক কথায় কি বলা হয়? যা দীপ্তি পাচ্ছে তাকে এক কথায় বলা হয় দেদীপ্যমান। যে বস্তি থেকে উৎখাত হয়েছে এক কথায় তাকে কি বলা হয়? এক কথায় বলা হয় উদ্বাস্তু। আর যে সবকিছু হারিয়েছে তাকে বলা হয় সর্বহারা। দুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিব যুগ লোক। দুলোক, দুলোক মূলত একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? দেখেন এখানে উদক মানে হচ্ছে পানি, আর মহিদর মানে হচ্ছে পাহাড়। পাহাড়ের অন্যান্য যেই সমার্থক শব্দগুলো আছে, অদ্রি, গিরি, পাহাড়, তারপরে হচ্ছে ক্ষিতিদর, আর এখানে হচ্ছে মহিদর, যার অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত। নিমগ্ন মানে কোনো কিছুতে মগ্ন, এর বিপরীত শব্দ যেটা হবে সেটা হচ্ছে জাগরিত। নির্মম কোন বাগধারা দিয়ে এখানে বোঝানো হচ্ছে? আমরা জানি ইঁদুর কপালে মানে হচ্ছে মন্দ ভাগ্য। অন্তর্টিপুনি, অন্তর্টিপুনি বাগধারার অর্থ হচ্ছে গোপন ব্যথা। আর মাছের মা হচ্ছে নির্মম, মাছের মা নির্মম অর্থে ব্যবহৃত হয়। এখানে গিলোটিন কোন বানানটি শুদ্ধ? গিলোটিন শব্দের অর্থ হচ্ছে মাথা ছেদ করার একটি যন্ত্র বিশেষ, যাকে বলা হয় শিরোচ্ছেদ যন্ত্র। আর গিলোটিন বানানটি হচ্ছে এটি সঠিক, GUILLOTINE, গিলোটিন মানে শিরোচ্ছেদ করার যন্ত্র বিশেষ।
নিচের কোন বানানটি শুদ্ধ? মাস্টাচ। মাস্টাচ মানে হচ্ছে গোঁফ, যার দুটি বানান শুদ্ধ, সেটি হচ্ছে MOUSTACHE মাস্টাচ এবং MUSTACHE মাস্টাচ, মানে দুটো উত্তরই এখানে সঠিক। হি হ্যাজ নো কন্ট্রোল, কন্ট্রোলের পরে ওভার ব্যবহৃত হয়, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, তার নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই। হি ইজ কলাস, কলাস শব্দের অর্থ হচ্ছে উদাসীন, আর কলাসের পরে ব্যবহৃত হয় টু, কলাস টু মানে উদাসীন। হি ইজ কলাস টু হিজ স্টাডিজ, তার লেখাপড়া বা পড়াশোনার প্রতি সে উদাসীন। শুদ্ধ বাক্যটি এখান থেকে বের করতে হবে। আমরা জানি ডিড, তারপর হচ্ছে ডো, ডাজ, এগুলোর পরে এগুলো দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। এখানে একটি ফ্রেজও ব্যবহৃত হয়েছে, টেক লিভ অফ সামবডি। টেক লিভ অফ সামবডি মানে ডিড হি টেক, যেহেতু এখানে ডিড আছে তাহলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। ডিড হি টেক লিভ অফ ইউ, মানে টেক লিভ অফ সামবডি অর্থ হচ্ছে বিদায় নেওয়া। তাহলে অ্যান্সারটি হবে ক, ডিড হি টেক লিভ অফ ইউ। এখান থেকে শুদ্ধ বাক্যটি বের করতে হবে। মূলত আনিস কপিড দ্য আনসার, এখানে ওয়ার্ডের পরে কি ব্যবহৃত হবে, যেমন ওয়ার্ড ফর ওয়ার্ড, মানে প্রত্যেকটা শব্দ থেকে শব্দে যদি আপনি কোনো কিছুকে কপি করেন, যে প্রত্যেকটা শব্দ কপি করার ক্ষেত্রে ওয়ার্ড ফর ওয়ার্ড ব্যবহৃত হয়। সোভার, সোভার শব্দের সমর্থক শব্দ কি? সোভার শব্দের অর্থ হচ্ছে শান্ত বা সংযমী। এখানে দেখেন ইনফর্মাল, ইনফর্মাল শব্দের অর্থ হচ্ছে অনৈয়মিক অথবা অনানুষ্ঠানিক। সিডেড মানে শান্ত। অমিনারি, অমিনারি মানে হচ্ছে অশুভ বা খারাপ লক্ষণ। বয়েসচারাস, বয়েসচারাস মানে হচ্ছে অমার্জিত। সোভার যেহেতু শান্ত তাহলে সিডেড মানে হচ্ছে শান্ত, তাহলে সিডেড শব্দটা এখানে সমার্থক শব্দ। আপনাদেরকে আনসারটা দেখাচ্ছি না, কারণ আনসার দেখলে হয়তোবা আপনাদের ওইভাবে মুখস্থ থাকবে না। যদি আপনারা একটু চিন্তা করতে পারেন, ভাবতে পারেন আনসারটা নিয়ে, তাহলে হয়তোবা একটু বেশি মনে থাকবে। আচ্ছা, অপিনিয়ন শব্দের সমার্থক শব্দ কোনটি? অপিনিয়ন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস বা ধারণা। আর এখানে নিচে যে শব্দগুলো আছে, যেমন ফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে ঘটনা, মিসগিভিং মানে হচ্ছে অবিশ্বাস, নলেজ মানে জ্ঞান, আর বিলিভ মানে হচ্ছে বিশ্বাস। তাহলে অপিনিয়ন মানে বিশ্বাস আর বিলিভ মানে বিশ্বাস, তাহলে এখানে সমার্থক শব্দ হচ্ছে বিলিভ। ইউ শুড কিপ ইউর প্রমিস, এটাকে প্যাসিভ ফর্মে নিতে হবে। প্যাসিভ ফর্মে নেওয়ার ক্ষেত্রে আপনার যেটা হবে, অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে ইউর প্রমিস। তাহলে এখানে দেখেন ইউর প্রমিস, ভার্ব হচ্ছে শুড, তাহলে শুডের সাথে যুক্ত হবে বি। বি এর পরে মেইন ভার্বটার হবে B3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইউর প্রমিস শুড বি, কিপ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কেপ্ট বাই সাবজেক্ট মানে ইউ, তাহলে অ্যান্সার হবে এটা। এম আই ওয়ান্টেড বাই ইউ, এখানে অ্যাক্টিভ ফর্মে রূপান্তরিত করতে হবে। দেখেন এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই প্রশ্নবোধক অবস্থায় যেহেতু আছে, তাহলে আমাদেরকেও প্রশ্নবোধক অবস্থায় প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। তাহলে ডো ইউ ওয়ান্ট মি, ডো ইউ ওয়ান্ট মি যেটার প্যাসিভ ফর্ম হবে এম আই ওয়ান্টেড বাই ইউ। নিচের কোনটি কালেকটিভ নাউন? আমরা জানি কালেকটিভ নাউন দিয়ে সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। তাহলে এখানে লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে কিন্তু একটি গুচ্ছ অর্থ নিহিত থাকে, যেখানে অনেক বই থাকে, এজন্য এখানে হচ্ছে বইয়ের সমষ্টিকে বোঝানো হচ্ছে, যেটি একটি কালেকটিভ নাউন। স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? স্লেভ মানে হচ্ছে খেটে মরা বা দাসের কাজ করা, আর এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্লেভারি। স্লেভারি অর্থ হচ্ছে দাসত্ব। আনোয়ার সেড আই হ্যাভ ডান দ্য সাম, এখানে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। আপনারা জানেন যে রিপোর্টিং ভার্বে যখন অবজেক্ট না থাকবে তখন কিন্তু এখানে ইনডাইরেক্ট স্পিচে সেটাই বসে যাবে, যেমন আনোয়ার সেড, তারপরে
কমার জন্য দ্যাট। তাহলে এখানে আই বলতে আনোয়ারকে বোঝানো হচ্ছে, তাহলে হি, তাহলে এখানে হ্যাভ আছে, হয়ে যাবে হ্যাড। ডান দ্য সাম, আনোয়ার সেড দ্যাট হি হ্যাড ডান দ্য সাম, তাহলে অ্যান্সার হবে সি। অ্যাট হোম এর অর্থ কি? অ্যাট হোম মানে হচ্ছে পরিচিত অথবা দক্ষ। এখানে দেখেন পরিচিতর সিনোনিম আছে, সেটি হচ্ছে ফ্যামিলিয়ার উইথ, মানে হচ্ছে পরিচিত। দুইটি রাশির অনুপাত 4:7, আমরা লিখে ফেলি রাশিগুলো 4:7। পূর্ব রাশি যদি 16 হয়, উত্তর রাশি কত? ধরেন পূর্ব রাশি এখানে আছে 16, উত্তর রাশি কত জানতে চাওয়া হয়েছে, তাহলে আমি ধরে নেই এক্স। তাহলে এখানে আমি যদি সলিউশন করি, যেমন এভাবে আড়াআড়ি যদি গুণ করি, তাহলে 4x ইন্টু এখানে হয়ে যাবে 16 ইন্টু 7, আর এই 4 যদি আমি এখানে নিচে নিয়ে আসি, ইংরেজি বাংলা একসাথে হয়ে যায় আর কি, তাহলে 4, তাহলে 4 7 28, উত্তরও কিন্তু এখানে 28। পিতা এবং দুই পুত্রের গড় বয়স হচ্ছে 24 বছর। 3 বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল 15 বছর। পিতার বর্তমান বয়স কত? প্রথমে আমরা যেটা করব, এখানে দেখেন পিতা এবং দুই পুত্র মানে 3 জন, 3 জনের গড় বয়স হচ্ছে 24, তাহলে মোট বয়স কত? 24 ইন্টু 3, মানে হচ্ছে মোট বয়স হচ্ছে 72 বছর। দুই পুত্র এবং পিতার মোট বয়স হচ্ছে 72 বছর। 3 বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল 15 বছর, তাহলে দুই পুত্রের গড় বয়স যদি 15 থাকে, 15 ইন্টু 2 মানে 30 বছর। এটা ছিল 3 বছর পূর্বে, তাহলে 2 বছর, 3 বছর পূর্বে দুই পুত্রের ক্ষেত্রে 3 ইন্টু 2 মানে 6 বছর যোগ হবে, তাহলে 30-এর সাথে 6 যোগ হবে, 36 বছর ছিল। মানে 3 বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল 15, মানে 3 বছর পূর্বে 36 বছর ছিল দুই পুত্রের বয়স। আর বর্তমানে হচ্ছে বাবা আর দুই পুত্রের বয়স হচ্ছে 72, তাহলে একটা থেকে আরেকটা মাইনাস করে দিলেই কিন্তু পিতার বর্তমান বয়স বের হয়ে যাবে। তাহলে 36 যদি বাদ দেই, তাহলে পিতার বয়স হয়ে যাবে এখানে 36। উত্তরেও দেখেন এখানে কিন্তু 36 বছর। লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার এবং 5 কিলোমিটার। তাহলে লঞ্চের গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার, স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। নদীপথে 30 কিলোমিটার যেতে এবং ফিরে আসতে কত সময় লাগবে? আমরা জানি স্রোতের অনুকূলের ক্ষেত্রে আমরা কিন্তু গতিগুলো যোগ করে থাকি, আর প্রতিকূলের ক্ষেত্রে বিয়োগ করে থাকি। তাহলে দেখেন এখানে 15 এবং 5 লঞ্চ এবং স্রোতের গতিবেগ, তাহলে আমরা যদি যোগ করি তাহলে 15 আর 5 হবে 20। তাহলে 30 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? যেহেতু 1 ঘন্টায় যেতে পারে হচ্ছে 20 কিলোমিটার, তাহলে 30 কিলোমিটার যেতে লাগবে 1.5 ঘন্টা, মানে 1.5 আওয়ার্স। এটা হচ্ছে অনুকূলে, অনুকূলে হচ্ছে 1.5 ঘন্টা লাগে। আচ্ছা, প্রতিকূলে তাহলে কি হবে? প্রতিকূলের ক্ষেত্রে আমরা কিন্তু বিয়োগ করে থাকি, যেমন 15 থেকে আমরা যদি 5 বিয়োগ করি, তাহলে 10 ঘন্টায় যায়, এক ঘন্টায় যায় 10 কিলোমিটার। তাহলে 30 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে? 3 কিলোমিটার লাগে, 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে। তাহলে অনুকূলে 1.5 ঘন্টা লাগে, প্রতিকূলে লাগে 3 ঘন্টা, তাহলে মোট সময় কতক্ষণ লাগে? 4.5 ঘন্টা। উত্তর 4.5 ঘন্টা। কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসায় ওই খাবার তাদের কতদিন চলবে? এখানে দেখেন 10 জন লোকের 30 দিনের খাবার আছে, মানে 10 জন লোকের খাবার আছে 30 দিন খেতে পারে, 10 জন লোকে ওই খাবারটা খেতে পারে 30 দিনে। তাহলে একজন লোকে কি হবে? অবশ্যই বেশি খেতে পারবে একজন লোক, তাহলে হবে গুণ, বেশি খেতে পারলে হবে গুণ। দেখেন ওই বাড়িতে 2 জন মেহমান আসলো, 2 জন মেহমান আসলো মানে আগে ছিল 10 জন, এখন মেহমান 2 জন, টোটাল কতজন? 12 জন। তাহলে 12 জন কতদিন খেতে পারবে? 12 দিয়ে ভাগ হবে। তাহলে একটু কাটাকাটি করেন, যেমন এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 6, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 5,
আর 6কে 30-এ হয় 5 বার যায়, 5 6 30, তাহলে 5 5 25 দিন চলবে, ওই খাবার দিয়ে 25 দিন চলবে। দেখেন একই ধরনের অঙ্ক আবার একটু ডিফারেন্ট হতে আসছে। যেমন কোনো পরিবারে মজুদ খাদ্যে 4 জন সদস্যের 18 দিন লাগে, 4 জন সদস্যের লাগে 18 দিন। মেহমান আসায় ওই খাদ্যে 12 দিন চললে কতজন মেহমান এসেছিল? আচ্ছা, এখন বলা হচ্ছে যে কতজন মেহমান আসছিল। দেখেন 4 জন সদস্যের যায় হচ্ছে 18 দিন, তাহলে একজন সদস্যের কত যাবে? বেশি, তাহলে এটা হবে গুণ। আচ্ছা, মেহমান আসায় ওই খাদ্য 12 জন, এখন যদি আমি 12 জন তাহলে কত দিন খেতে পারবে? 12 দিয়ে ভাগ দিই, তাহলে দেখেন এটাকে যদি আমি 6 দিয়ে কাটি তাহলে 6 দুগুণে 12 আর 3 6 18। আবার এটা যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে 2, তাহলে 3 × 2 মানে হচ্ছে 6 জন। তাহলে বোঝা যাচ্ছে এখানে 6 জন। তাহলে মেহমান আসছিল কতজন? আগে ছিল কতজন? 4 জন। এখানে টোটাল হচ্ছে 6 জন বের হয়েছে। তাহলে 6 থেকে আমার 4 বাদ দিলেই কিন্তু বের হয়ে যাচ্ছে যে মেহমান কতজন আসছিল। মেহমান এসেছিল হচ্ছে 2 জন। সিম্পল একটি ম্যাথ। একটি কলম 190 টাকায় বিক্রয় করাতে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? অনেকে মুখস্থ বলে দেয় যে কলমটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, কিন্তু কিভাবে হলো? যেমন দেখেন 5% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য ছিল কত? বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল 5% ক্ষতিতে 100 টাকা, তাই না? বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল 95 ভাগ হচ্ছে 100, তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 190। তাহলে এখানে আমি 190 দিয়ে কাটাকাটি করেন, আমি এখানেই লিখছি যে 190 × 100 ডিভাইডেড বাই 95, কাটাকাটি করলে উত্তরটা পেয়ে যাবেন আপনি 200 টাকা। একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল। আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? 75টা প্রশ্নের মধ্যে সে উত্তর দিয়েছে 60টি, 75টির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে হচ্ছে 60, তাহলে একটির মধ্যে দিয়েছে কতটি? 75/60। তাহলে এখানে বলা হয়েছে যে সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। শতকরা মানে 100, তাহলে আমি 100 লিখলাম। তাহলে এটা একটু কাটাকাটি করেন, 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হচ্ছে 3, এদিকে হচ্ছে 4। 3 দিয়ে যদি আমি 60কে কাটি তাহলে কত হয়? 3 20 60, তাহলে এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 4, তাহলে হচ্ছে 80। তাহলে দেখেন এখানে 80% সে শুদ্ধ উত্তর দিয়েছিল। বার্ষিক শতকরা কত হার সুদে? প্রশ্নটা হচ্ছে কত পার্সেন্ট হার সুদে 425 টাকায় 3 বছরে সুদে আসলে 476 টাকা হয়? তাহলে এটা হচ্ছে আমার আসল ছিল, সময় ছিল 3 বছর, সুদে আসলে হয়েছে 476 টাকা। তাহলে দেখেন সুদে আসলে যেহেতু 476 টাকা, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিলে কিন্তু আমরা সুদের পরিমাণ পাবো। যেমন 476 মাইনাস হচ্ছে 425, দ্যাট মিনস এখানে কিন্তু 51 টাকা সুদ। এটা পেয়েছি আমরা কত? 3 বছরে। তাহলে সুদের হার কত ছিল এটা বের করতে হবে। আমরা যদি সুদের হারের সূত্রটা দেখি তাহলে এখানে আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট আমরা বের করেছি এখানে 51 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই হবে পি ফর প্রিন্সিপাল, প্রিন্সিপাল হচ্ছে আমার 425 টাকা, আর এন মানে হচ্ছে সময়, সময় হচ্ছে 3 বছর। এটা আপনি যদি এটা কাটাকাটি করেন তাহলে দেখেন 3 দিয়ে আমি যদি 51কে কাটি তাহলে কিন্তু 17, আর 100কে যদি আমি 25 দিয়ে কাটি, আর 425কে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে হয় 17। 25 দিয়ে কাটলে এখানে 25 না, এটা হবে 4, আর 425কে যদি আমি 25কে দিয়ে কাটি তাহলে হবে 17, তাহলে এই 17 কাটা থাকলে হচ্ছে 4, দ্যাট মিনস
4% হারে ইন্টারেস্ট ছিল, 4% হারে ইন্টারেস্ট ছিল। গণিত দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন এই অঙ্কটা 0.01 হোল স্কোয়ার এর মান কোন ভগ্নাংশটির সমান। আমরা এটা যদি যেহেতু হোল স্কোয়ার তাহলে 0.01 এটাকে আমরা দুইবার লিখতে পারি 0.01। আচ্ছা, তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে দেখেন দশমিকের পরে দুইটা সংখ্যা, দশমিকের পরে দুইটা ঘর। আচ্ছা, দুইটা ঘর যেহেতু তাহলে 0.0001 উত্তর কিন্তু বের হয়ে গেছে। কিন্তু আমার এখানে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে। এখন আমি যদি এটা ভগ্নাংশে করতে যাই তাহলে দেখেন এটাকে যদি আমি ভগ্নাংশে করতে যাই তাহলে প্রথমে যেটা করতে হবে আমার এই দশমিকের জন্য একটা 1 বসাতে হবে, আর 4টা ঘরের জন্য 4টা শূন্য বসাতে হবে, দেন হচ্ছে 1। তাহলে এখানে এই অ্যান্সারটা আমার খুঁজে বের করতে হবে অ্যান্সার অপশন থেকে। দেখেন তাহলে ঘ নাম্বারটা কিন্তু মিলে যাচ্ছে। তারপরের যে অঙ্কটি, এটা দেখে মনে হচ্ছে খুব কঠিন হয়তোবা, কিন্তু এটা খুব সহজভাবে চিন্তা করলে আপনি সলভ করতে পারবেন। যেমন আমি একটু লিখে ফেলি, x - 5 a + x ইজ ইকুয়াল, এখানে যে অংশটা আছে x² - 25, এটাকে যদি আমি সূত্র হিসেবে দেখি, যেমন x² - 5² এভাবে যদি আমি দেখি তাহলে কিন্তু ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। যেমন a² - b² এর সূত্রের যে মানটা সেটা হচ্ছে a + b * a - b, a + b * a - b। তাহলে দেখেন আমাদের প্রথমে কিন্তু প্রথম অংশে এখানে x - 5 ছিল, তাহলে এ পাশে x - 5 আছে, এ পাশে x - 5, দ্যাট মিন্স দুইটা কাটা। তাহলে কিন্তু আমার একটা এখানে ইজি ইকুয়েশন দাঁড়িয়ে গেল, a + x ইজ ইকুয়াল x + 5। আচ্ছা, এখান আমার এই ডান পাশে যে এক্সটা আছে এটা যদি বাম পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, দ্যাট মিন্স এটা আর এটা বাদ, এ সমান কত হবে 5, এ সমান হবে 5। উত্তর কিন্তু বের হয়ে গেল। কোন ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কি? প্রত্যেকটি হচ্ছে সূক্ষ্মকোণ। খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বসবাস করে? খাসিয়া উপজাতি হচ্ছে সিলেট জেলায় অধিক বসবাস করে, তাছাড়া সুনামগঞ্জে তারা বসবাস করে এবং মৌলভীবাজার। খাসিয়া উপজাতি মূলত হচ্ছে মাতৃতান্ত্রিক একটি উপজাতি। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পূর্বে যে নদীটি অবস্থিত সেটি পিরোজপুর, তারপরে হচ্ছে বাগেরহাট এবং বরগুনা জেলায় অবস্থিত। নদীটির নাম হচ্ছে বলেশ্বর নদী, যেটি সুন্দরবনের পূর্বে অবস্থিত। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি হচ্ছে কক্সবাজার শহরের নিকট অবস্থিত। এর আরেকটি পরিচয় হচ্ছে এটি হচ্ছে শীতল পানির ঝর্ণা। আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতিতে। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম। যুবরাজ মোহাম্মদ আজম লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? চালু করেছিলেন সম্রাট আকবর। এর আগের যে প্রশ্নটি, মুক্তিযুদ্ধভিত্তিক মন্ত্রণালয় কত সালে গঠিত হয়? মূলত মুক্তিযুদ্ধভিত্তিক মন্ত্রণালয় গঠিত হয় 2001 সালের 23শে অক্টোবর। এর আরেকটি তথ্য হলো এটি সংবিধানের 55 6 অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি 2001 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নাম দিয়ে মন্ত্রণালয়টি গঠন করে 2001 সালে। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়া। তাদের অন্যতম অবদান হচ্ছে তারা চাকার আবিষ্কার শুরু করে। নিচের কোনটি যকৃতের রোগ? যকৃতের রোগ হচ্ছে জন্ডিস। রক্ত শূন্যতা বলতে কি বোঝানো হয়? রক্ত শূন্যতা বলতে বোঝানো হয় রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে। রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াই হচ্ছে রক্ত শূন্যতা। সিস্টোলিক চাপ বলতে কি বোঝানো হয়? সিস্টোলিক চাপ বলতে বোঝানো হয় হৃৎপিণ্ডের সংকোচন চাপ। বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে? বটের বীজের বিস্তার ঘটে থাকে সাধারণত পাখির মাধ্যমে। নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়? নাইট্রোজেন থেকে যে সারটি তৈরি করা হয় তার নাম হচ্ছে ইউরিয়া সার। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের এস্টার। অন্যদিকে আরেকটি তথ্য হচ্ছে গ্লিসারিন এবং উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে এই এস্টার গঠিত হয়ে থাকে। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হচ্ছে বেগুনি রঙের। অন্যদিকে লাল রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম। মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়? মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে। নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়? সপুষ্পক উদ্ভিদ নয় হচ্ছে এখানে অ্যাগারিকাস। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর পর পর। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? আমরা জানি চীন এবং মঙ্গোলিয়া জুড়ে গোবি মরুভূমি অবস্থিত। মূলত এটি হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে আরব দেশ হিসেবে ইরাক। পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত? অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1:2, মানে 1 অণু অক্সিজেন 2 অণু হাইড্রোজেন। হোয়াইট হাউস যে শহরে অবস্থিত? হোয়াইট হাউস মূলত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন, যার নামকরণ করেছিলেন প্রেসিডেন্ট রুজভেল্ট। পানি বরফে পরিণত হলে কি ঘটবে? পানি বরফে যদি পরিণত হয় তাহলে সাধারণত আয়তন বেড়ে যায়। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। অন্যদিকে ক্রোনোমিটার হচ্ছে সময় পরিমাপক যন্ত্র, আর ওডোমিটার হচ্ছে মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ওডোমিটার। অল্টিমিটার হচ্ছে উচ্চতা নির্ণায়ক যন্ত্র, আর উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় ট্যাকোমিটার দ্বারা। কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত? কুকুরের মুখে দাঁতের সংখ্যা হচ্ছে 44টি। নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে কুষ্ঠ। কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? সোডা ওয়াটার তৈরি করা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাসকে। বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত? বার্সেলোনা অবস্থিত স্পেনে, আর আমরা জানি স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। পাবলো পিকাসো তিনি মূলত কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে একজন চিত্রশিল্পী, আর জন্মগতভাবে পাবলো পিকাসো হচ্ছে একজন স্প্যানিশ। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত হচ্ছে রেড ক্রসের সদর দপ্তর। বিশ্বের দুস্থ এবং মানবতার সেবায় যেই রেড ক্রস প্রতিষ্ঠিত হয়েছিল 1863 সালে। উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্গ কমে যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে উচ্চতায় বায়ুর চাপ কম থাকে। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ।
ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে এত সুন্দর করে সময় দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।